বলছেন প্রভু? হ্যাঁ সীতা, আমি পিতার আদেশ পালন করব। আমার পিতা কইকেয়ী মাতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি পিতার কাছে তার প্রাপ্য দুটো বর চেয়ে নিয়েছেন। আর দ্বিতীয় বরে ভরতের অভিষেক। প্রভু, রানীমা, বল। এত দেরি হচ্ছে কেন? রামচন্দ্র সীতা আর কৌশল্যার কাছ থেকে বিদায় নিতে গেছে। বিদায়? বিদায় এবার চির বিদায় হবে রানীমা। তুমি ভরতকে রাজা করে সীতা আর কৌশল্যাকে দাসী করে রাখবে। ঠিক বলেছিস, এতদিন বুঝতাম না, এবার বুঝতে পেরেছি বড় রানীর কেন এত অহংকার। আরো একটা কথা রানীমা। কি কথা রে? কাছে এসো। বল। রামকে শূন্য হাতে বনবাসে পাঠাতে হবে। এক কানা করিও নিয়ে যেতে পারবে না। ঠিক বলেছিস, ঠিক বলেছিস মন্থরা। কাঁটা যখন পরিষ্কার করব তখন ভালোভাবেই করব। কেঁদো না সীতা, কেঁদো না। আমি পিতার সম্মান রক্ষার জন্যই বনবাসে যাচ্ছি। তুমি চিন্তা করো না, সকলের সেবা করো। আমাকে যেতে দাও সীতা। না, আমাকে এভাবে ফেলে যাবেন না প্রভু। কেন সীতা? মা আছেন, তুমি তার সঙ্গে থাকবে, মায়ের সেবা করবে। না প্রভু, না। স্ত্রীর ভাগ্য সব সময় স্বামীর ভাগ্যের সঙ্গেই চলে। আমিও আপনার সঙ্গে বনবাসে যাব প্রভু। কি বলছো তুমি সীতা? হ্যাঁ প্রভু, আমি অরণ্যে গিয়ে আপনার সেবা করব। স্বামী সেবা সব সেবার ওপরে। আপনি যদি আমাকে ফেলে চলে যান তাহলে আমি আত্মহত্যা করব প্রভু। সীতা, আপনি আমাকে সঙ্গে নিন প্রভু, না হলে 14 বছর পর ফিরে এসে আপনি আমাকে পাবেন না। আমি এখানে কইকেয়ী মায়ের সঙ্গে বসে থাকতে পারবো না প্রভু, পারবো না, কিছুতেই পারবো না। আমাকে রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। সীতা, আমার ভুল আমি বুঝতে পেরেছি সীতা। আমি শুধু পিতৃ আজ্ঞার কথা ভাবছি, তোমার কথা একবারও ভাবিনি। প্রভু, অতীতে রাজর্ষিরা যেমন বানপ্রস্থে যেতেন, আমি তেমনি তোমাকে নিয়েই বনবাসে যাব। যাবার আগে আমাদের সমস্ত ধনরত্ন ব্রাহ্মণদের আর গরিব প্রজাদেরকে দান করে যাব সীতা। চলো সীতা, আমরা বনবাসে যাওয়ার জন্য তৈরি হই। রাম সীতার সঙ্গে বনবাসে যাচ্ছেন শুনে লক্ষ্মণ অধীর হয়ে উঠলেন শ্রী রামচন্দ্রের জন্যে। লক্ষ্মণও যেতে চাইলেন 14 বছর বনবাসে। না ভাই লক্ষ্মণ, তা হয় না। কেন হয় না দাদা? মা কইকেয়ী আমার 14 বছর বনবাস চেয়েছেন,
তোমার নয়। তাহলে তাহলে সীতা তোমার সঙ্গে যাচ্ছে কেন? তোমার স্ত্রী যদি তোমার সঙ্গে যেতে পারে, তাহলে তোমার ভাই লক্ষণ কেন যাবে না? ভরত রাজা হবে অযোধ্যার। জানি। কইকেয়ী মা আমাকে বনবাসে পাঠাচ্ছেন লক্ষণ। সেই মা কি আমার মা তোমার মাকে সুখে রাখবেন? তুমি অযোধ্যায় থাকলে মায়েদের কষ্ট থেকে মুক্তি দিতে পারবে লক্ষণ। ভরত তোমাকে ভয় পায়, সে তোমার ভয়ে মাতাদের সেবা করবে। দাদা, আমি তোমাকে বিনীত অনুরোধ করছি, আমাকে সশস্ত্র হয়ে তোমার সঙ্গে যেতে দাও। আমি তোমাদের পথ প্রদর্শন করব। আমার প্রার্থনা মঞ্জুর করো দাদা। বেশ বেশ, তাই হবে ভাই লক্ষণ। আমরা তিনজনেই বনবাসে যাব। তুমি 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 আমার স্ত্রী নও। তুমি তুমি পিশাচী, রাক্ষসী। তুমি আমার মৃত্যু চাইছো, মৃত্যু। মহারাজ, আপনার পরিকল্পনা আমি নষ্ট করে দিয়েছি, আর তার জন্যই আপনি উন্মাদ হয়ে যাচ্ছেন মহারাজ। কি ভেবেছিলেন আপনি সবকিছু রামচন্দ্রকে দিয়ে যাবেন, আর অন্য ছেলেগুলো ভরত রামের চাকর হয়ে থাকবে? কইকেয়ী, কইকেয়ী, রামের সঙ্গে লক্ষণ সীতা বনবাসে চলে যাচ্ছে। যাক, যার যেমন ইচ্ছা তাকে তো আপনি আটকাতে পারবেন না মহারাজ। তুমি তুমি পারো কইকেয়ী, এখনো পারো। তুমি তুমি রাম লক্ষণ সীতাকে আটকাও। আটকাবো কি করে মহারাজ? তাহলে যে আপনার ধর্ম রক্ষা হবে না। কইকেয়ী, রানী সুমিত্রা যখন শুনলেন তার একমাত্র পুত্র রামচন্দ্রের সঙ্গে বনবাসে যাচ্ছেন, তখন তিনি নিজেকে ঠিক রাখতে পারলেন না। লক্ষণ, মা, আমাকে আশীর্বাদ করো মা। আমি যেন আমার দাদা আর বৌদি সীতাকে রক্ষা করতে পারি। আমি কি নিয়ে থাকবো লক্ষণ? আমি 14 বছর পর তোমার কাছে ফিরে আসবো মা। তোমার এখানে কোনো অসুবিধা হবে না, কিন্তু অরণ্যের মধ্যে জঙ্গলে যদি আমি দাদার পাশে না থাকি, তাহলে ওদের বিপদ হবে মা। লক্ষণ না। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমাকে যেতেই হবে। তুমি অনুমতি দাও। লক্ষণ, লক্ষণ। দরিদ্র প্রজা এবং ব্রাহ্মণদের মধ্যে অযোধ্যায় গর্গবংশীয় ত্রিজট নামে এক ব্রাহ্মণ ছিল। সে অত্যন্ত শক্তিশালী, বিদ্বান এবং সুচতুর ছিল। সে বনের কাঠ কেটে আনত, গাছের শিকড় সংগ্রহ করত। এমন একটা দিনে সে গভীর বনে কাঠ কাটছিল। ও ভাই ত্রিজট, কে ডাকে গো আমায়? এই যে এদিকে, এদিকে তাকাও। কি হয়েছে কি? হ্যাঁ, আমার কাজে বিঘ্ন করছো কেন? তোমার ভালোর জন্যই বলছি ত্রিজট ব্রাহ্মণ। আমার ভালো আর করতে হবে না তোমায়।
পত্নীর গালাগাল আর 14টা ছেলে মেয়ের অন্ন জোগাড় করতেই আমার হিমশিম অবস্থা। যাও যাও যাও, নিজের কাছে যাও দেখি। ত্রিজট ব্রাহ্মণের কোনো জট নেই দেখছি। আরে শুনেছ, রামচন্দ্র বনবাসে চলে যাচ্ছেন। ও হো, তাতে আমার কি হলো বলো দেখি। এই এই দেখো। হ্যাঁ, কি দেখছো এসব? রামচন্দ্র বনবাসে যাবার আগে সমস্ত ধনরাশি দান করে যাচ্ছেন। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, তাহলে আর বলছি কি? বাবা বাবা, তাহলে তো আমাকেও যেতে হয়। আরে দেরি করছো কেন ত্রিজট? চলে যাও, চলে যাও। সেই ব্রাহ্মণের কথা শুনে অতি চতুর ত্রিজট ভালো করে পরাই যায় না এমন একটা ছেঁড়া ধুতি পরে চললেন রামচন্দ্রের কাছে। বলি, কোথায় যাচ্ছ? হ্যাঁ, কাজকর্ম কি সব মাথায় উঠলো নাকি? না গো ব্রাহ্মণী, না, যাচ্ছি রামচন্দ্রের কাছে দান গ্রহণ করতে। ও, তা এমন ছেঁড়া ধুতি পরে যাচ্ছ কেন গা? লাজ লজ্জা নেই নাকি? ব্রাহ্মণী একটু অতি গরিব সেজে যাচ্ছে, যাতে বেশি বেশি দান পাই। তোমার মুখে একটু বেশি বেশি হাসি দেখি। আর হাসি দেখতে হবে না, হ্যাঁ, 14টা ছেলে থালা পেতে বসে আছে, চাল জোগাড় করে এনো। শুধু চাল কেন ব্রাহ্মণী, মিষ্টান্ন মাছ খাওয়াবো তোমাদের। আমি যাব আর দান গ্রহণ করে চলে আসবো। হে রামচন্দ্র, আমি অত্যন্ত গরিব। আমার একটি বউ আর 14টি সন্তান। আমার খুব দুঃখের সংসার। বনের মাটি খুঁড়ে শিকড় সেদ্ধ করে খাই। আমি পরিশ্রম করতে চাই, কিন্তু কাজ পাই না। আমার শক্তি আছে, কিন্তু কাজে লাগে না। আপনি আমাকে বাঁচান রামচন্দ্র, বাঁচান। কিন্তু ব্রাহ্মণ, আপনি অনেক দেরি করে ফেলেছেন। আমরা যা দান করব তা প্রায় শেষ। তাহলে আমি কি কিছুই পাবো না? আমার হাজার হাজার গরু ছিল, তার মধ্যে এখনো 1000 গরু দান করতে পারিনি। আপনি আমার এই দণ্ডটি নিন। নিয়ে ছুঁড়ে দিন। সামনে যতগুলো গরু অতিক্রম করবে সব আপনার। আশ্চর্য, আপনি কে ব্রাহ্মণ? কেন কেন আমি গরিব ত্রিজট ব্রাহ্মণ।
হে ব্রাহ্মণ ত্রিজট, আগে আমার কথা মতো ওই দণ্ড পর্যন্ত যত গরু আছে আমার সব এখন আপনার। আপনি আপনার বাড়ি চলে যান, সমস্ত গরু আপনার বাড়িতে পাঠিয়ে দেব আমি। সমস্ত সমস্ত গরু আমার? জয় হোক আপনার। আপনি কিছু মনে করবেন না ব্রাহ্মণ। লোকে বলে ত্রিজট ব্রাহ্মণ অত্যন্ত পরিশ্রমী, শক্তিশালী। তার পরীক্ষা করলাম মাত্র। আপনাকে এই গরু দান করার পর আমার আর কোনো ধনরত্ন থাকলো না। আমরা এবার জটা বলকল ধারণ করে পিতার সঙ্গে শেষ দেখা করতে যাব।